প্রথমেই আবারও দুঃখ প্রকাশ করছি, গতকাল আমি এপিসোড করতে পারিনি। একটা নতুন শহরে এসেছি এবং এই শহরের একটা খুব বড় সমস্যা হলো যে আমি যেখানে আছি সেখানে ইন্টারনেটটা অলমোস্ট কাজ করে না বলা যায়। সো এখানে অনেক স্ট্রাগল করতে হয়। সো আমার সাথে অন্যদের যোগাযোগ করা, অন্য নিউজ পেপার পড়া সবকিছুই খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়াও আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। তা আমি আশা করি এই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা খুব অবাক হয়েছি যে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে কালকে তারা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছেন আমার এপিসোডের জন্য। এই যে আপনাদের অপেক্ষা, আপনাদের প্রত্যাশায় এটা আমাকে ভীষণভাবে ঋণী করে। যাই হোক, অনেকগুলো খবর আমার কাছে জমা হয়েছে। আমি কয়েকটি আজকে বলবো। আমি জানতে চেয়েছিলাম আপনাদের কাছে আপনারা কি কি বিষয়ে আসলে চান আমি কথা বলি। সেটাও আমার জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করছে। তো আজকে যেটা শুরুতে বলবো যে গতকাল আপনারা জানেন যে সন্ধ্যায় যমুনায় জামাতের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। সেটি নিয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক রকমের বিবৃতি দেওয়া হয়েছে, পত্রপত্রিকায় এক এক রকমের নিউজ হয়েছে, কিন্তু প্রকৃত ভাবে সেখানে কি আলোচনা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আমি কোথাও আসলে পাইনি। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই বৈঠকটা এবং প্রধান উপদেষ্টার সাথে আরো কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্যও সেখানে ছিলেন। এবং জামাত মোটামুটি বলা যায় যে ডক্টর ইউনূসকে এক ধরনের থ্রেট করে এসেছেন সেখানে গিয়ে। সেখানে প্রথমেই তারা বলেছেন যে একটি দলের প্রধান, ডেফিনেটলি সেটা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তারেক রহমান যে সিকিউরিটিটা পাচ্ছে তারা সেম সিকিউরিটিটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের জন্য চেয়েছেন। এবং সেই সাথে তারা মনে করছেন যে এই সিকিউরিটিটা যদি না দেওয়া হয় তাহলে নির্বাচনের আগে যে লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করা হচ্ছে না। এছাড়াও আরো কয়েকটা ইম্পর্টেন্ট দাবি দেওয়া তারা দিয়েছে এবং তারা 57 জন বিএনপির প্রার্থীর তালিকা ডক্টর ইউনূসের কাছে দিয়েছে যারা ঋণ খেলাপি, এবং এই ঋণ খেলাপির পক্ষে একদম প্রমাণগুলো ডক্টর ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এই ঋণ খেলাপির যে পরিমাণ যেটা 12 কোটি থেকে 136 কোটি টাকা পর্যন্ত ঋণের খেলাপির পরিমাণ। এছাড়াও বলা হয়েছে যে 34 জন বিএনপির প্রার্থী তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। সারপ্রাইজিংলি তারা এই 34 জনের প্রমাণ দেওয়ার সাথে সাথে এই 34 জনের মধ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নামও রয়েছে এবং তারা তারেক রহমান যে ব্রিটিশ নাগরিক তার সপক্ষে ডক্টর ইউনূসের কাছে ডকুমেন্ট দিয়ে এসেছে এবং তারা বলেছে যে অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আরো বলেছেন পরিস্থিতি যাই হোক নির্বাচনের আগে মাঠে সেনাবাহিনী নামানো যাবে না। অর্থাৎ তারা এই মুহূর্তে সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারছে না এবং জামাত হয়তো মনে করছে যে সেনাবাহিনী এই নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করতে পারে। এবং জামাতের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের এই দাবিটা, তারা মোট 7টা দাবি দিয়েছে এবং এই 7টা দাবির পক্ষে যদি তারা দৃশ্যমান অগ্রগতি না দেখে তাহলে তারা এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আন্দোলন গড়ে তুলবে। এবং তারা আরো বলেছে যে তারা যে পিআর পদ্ধতি নিয়ে শুরুতে আন্দোলন করেছিল এবং বলেছিল পিআর পদ্ধতি ইনশিওর করা না গেলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, যদিও পরবর্তীতে পিআর এর দাবি থেকে তারা সরে গেছে। তারা বলেছে যে তারা আবার পিআর পদ্ধতিতে আন্দোলন করা শুরু করবে। অর্থাৎ এই নির্বাচনে জামাতে ইসলাম একেবারে বিএনপি কে ছাই দিয়ে ধরছে এবং ডক্টর ইউনূসকে মোটামুটি যেটা বললাম যে থ্রেট করে এসেছে যে তাকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এদিকে আবার বিএনপির নেতৃবৃন্দ গতকাল নির্বাচন কমিশনে গিয়েছিলেন, তারা প্রধান নির্বাচন কমিশনের সাথে মিটিং করে তারাও আবার জামাতের বিরুদ্ধে অভিযোগ করে এসেছেন। কারণ জামাত ইতিমধ্যে এই প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে যেটা করেছে তার মোটামুটি প্রবাসীদের ভোটের একটা উল্লেখযোগ্য অংশ তারা তাদের নিজেদের গ্রিপে নিয়ে ফেলেছেন এবং সেই ব্যালট পেপার তারাই ভোট দেবেন, তারাই পোস্ট করবেন, সেই সমস্ত আয়োজন তারা করেছেন। এছাড়াও জামাতের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপি জমা দিয়েছে। আবার এদিকে যদি এনসিপির কথা শুনেন, এনসিপির যে আসিফ মাহমুদ তিনি আবার এখন আকারে ইঙ্গিতে থ্রেট করছেন যে তারা নির্বাচনে থাকবেন কিনা সেটি নিয়ে।
তারা কথা বলছেন। তো এই যে থ্রেট, পাল্টা থ্রেট, একে তো নির্বাচন হবে কিনা, কালকেও আমার কাছে অনেকেই এই ইউটিউবে জানতে চেয়েছেন যে 12 তারিখে নির্বাচনটা হবে কিনা এটা বলেন। 11 তারিখ পর্যন্ত কেউ বলতে পারবে না এই নির্বাচনটা হবে কিনা, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে। একটা ছোট্ট ঘটনা বলি, আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই 12 তারিখে নির্বাচন হবে কিনা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে এই 12 তারিখে পৃথিবীর সেরা নির্বাচনটা যেটা করবেন ডক্টর ইউনূস, সেটা কি রকম অনিশ্চয়তার মধ্যে আছে। তার মধ্যে জামাত যে ডকুমেন্ট গুলো দিয়েছে, এবং বিএনপি শুধু না, বিএনপি ইভেন এনসিপি বা যারাই বিদেশ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রবাসী বা বিদেশি, তাদের সবারই এটা এনশিওর করা উচিত যে তাদের দ্বৈত নাগরিকত্ব নেই। কারণ দ্বৈত নাগরিকত্ব নেই, কেউ একটা উকিলের কাছে চিঠি লেখা পাঠাইছে যে আমি আমার নাগরিকত্বটা সারেন্ডার করে দিয়ে আমি ইলেকশন করব, এটা দিয়ে সে ইলেকশন করতেছে। এটা তো হইতে পারে না। এটা তো এমনি এই নির্বাচন হাস্যকর একটা, আমাদের আর মামুদের ইলেকশন, তারপরে এই নির্বাচন, এবং তারেক রহমান স্বয়ং এই অভিযোগে অভিযুক্ত। সুতরাং তারেক রহমানকে একদম অফিসিয়ালি প্রমাণ করতে হবে যে তিনি ব্রিটিশ নাগরিক না, তিনি কেবলমাত্র বাংলাদেশের নাগরিক। আর একটা বিষয় আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে পরশুদিন 17 তারিখে দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে, যে এই যে জাতিসংঘ জুলাই আগস্টের ঘটনা নিয়ে যে একটি রিপোর্ট দিয়েছিলেন, যে রিপোর্টটি প্রচন্ডভাবে বিতর্কিত এবং সেখানে সত্যের চাইতে মিথ্যে তথ্য অনেক বেশি। এবং এই জাতিসংঘের রিপোর্ট নিয়ে কিন্তু অনেক অভিযোগ জমা হয়েছে জাতিসংঘের একেবারে সদর দপ্তরে, মানবাধিকার কমিশনে। তো এটি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন তারা একটি সংবাদ সম্মেলন করেছে দিল্লিতে। একই ধরনের সংবাদ সম্মেলন এর আগে তারা সুইজারল্যান্ডের জেনেভায়ও করেছিল। তারই ধারাবাহিকতায় এটি একটি সংবাদ সম্মেলন। সেখানে আওয়ামী লীগের মানে সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরী তারা উপস্থিত ছিলেন। আমাদের ইউএস এর ডক্টর রবি আলম উপস্থিত ছিলেন। তো এই সংবাদ সম্মেলনটা কিন্তু ইন্ডিয়ায় খুব ভালো কাভারেজ পেয়েছে, এবং দিল্লি হলো একটা ইন্টারন্যাশনাল অনেক নিউজ মিডিয়ার একটা হাব। তো ওখানে কিছু করলে মিডিয়ার মাধ্যমে সেটা খুব বড় চাওয়ার হয়। এখন প্রশ্ন উঠেছে যে নর্থ ইস্ট নিউজ একটা পোর্টাল, সেখানেও দেখলাম এই হেডলাইন করেছে আমার খুব ঘনিষ্ঠ একজন সাংবাদিক চন্দন নন্দী। তিনি বলেছেন যে এখানে এই সংবাদ সম্মেলনটা করায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা একটু ক্ষুব্ধ হয়েছেন, সেখানে হাসান মাহমুদ বা নওফেল কিভাবে গেল, এরকম কথাবার্তা হচ্ছে। এবং এই সংবাদ সম্মেলন সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আবার এই সংবাদ সম্মেলন নিয়ে আহ, আওয়ামী লীগের মধ্যেও দেখি অনেক সমালোচনা রয়েছে, এবং দেখলাম যে কিছু ইনফরমেশন আসলে ঘুরে বেড়াচ্ছে যেগুলো আসলে একটু নিডস টু বি রেকটিফাইড। যেমন এই সংবাদ সম্মেলনটা করবার আগে আইসিআরএফ এর পক্ষ থেকে শেখ হাসিনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে, এবং তিনি বলেছেন এটি একটি ভালো উদ্যোগ। সেখানে হাসান মাহমুদ এবং নওফেল চৌধুরী থাকবেন, সেটিও শেখ হাসিনা জেনেছেন এবং তিনি সেটিতেও অ্যাপ্রুভাল দিয়েছেন। এই সংবাদ সম্মেলন আয়োজনের ব্যাপারে দিল্লিতে শেখ হাসিনার কাছের অফিসিয়াল কয়েকজন মানুষ এটাকে হেল্প করেছে, এবং এটি দিল্লি প্রেস ক্লাবে হয়েছে। সুতরাং এটি সম্পর্কে এই যে নেতিবাচক খবরগুলো ছড়ানো হচ্ছে যে নেত্রী জানতেন না, নেত্রী ক্ষুব্ধ হয়েছেন, এগুলো সত্যি না। এবং নেত্রী পুরো সম্মেলনটা ফলো করেছেন, সম্মেলনের শেষ পর্যন্ত কি ঘটেছে, এবং তিনি সম্মেলনের সাথে যারা জড়িত ছিলেন নিঝুম মজুমদার সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং এটি তার কনসেন্টের মধ্য দিয়ে হয়েছে। এই জাতিসংঘের এই ভুয়া অসত্য রিপোর্টটার বিরুদ্ধে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন পর্যায় থেকেই এখন এটার বিরুদ্ধে কথা বলছে। লিখিতভাবেও এটার বিরুদ্ধে জানানো হয়েছে। ইভেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনও কিন্তু এটা নিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছেন। সুতরাং দিল্লির সংবাদ সম্মেলনটি এবং এটা যে ব্যাপক নিউজ কভারেজ পেয়েছে, সেদিক থেকে এটি একটি সফল সংবাদ সম্মেলন হয়েছে। তো এটি নিয়ে যে কিছু অসত্য তথ্য ছড়ানো হচ্ছে, সেটার ব্যাপারে আমরা একটু কেয়ারফুল থাকি। আগামী 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকার আপাতত ব্যস্ত গণভোটে হ্যাকে জয়যুক্ত করার মিশনে। অথচ নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, বাড়ছে আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি। বিশেষ করে 2024 আগস্টের সেই উত্তাল দিনগুলোতে থানা ও সরকারি স্পর্শকাতর স্থাপনা থেকে যে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গুলি লুণ্ঠিত হয়েছিল, তার একটা বড় অংশ এখনো নিখোঁজ।
নির্বাচনকে সামনে রেখে এই মারণাস্ত্রগুলো যখন জননিরাপত্তার জন্য টাইম বোমা হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই 18 জানুয়ারি রাজশাহী সারদায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এক অভূতপূর্ব জলজ তথ্য পেশ করেছেন। অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে উপদেষ্টা মহোদয় দাবি করেছেন, লুট হওয়া অস্ত্রগুলো নাকি এখন খাল, বিল, নদীতে চলকেলি করছে। তিনি আরো এক ধাপে গিয়ে গ্যারান্টি দিয়ে বলেছেন, এই লুণ্ঠিত অস্ত্র নির্বাচনে ব্যবহৃত হবে না। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা ঝানু জ্যোতিষী হয়ে গিয়েছেন, নয়তো তিনি প্রতিটি নিখোঁজ অস্ত্র আর বুলেটের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে এসেছেন এবং তারা তাকে কথা দিয়েছে যে অন্তত 12 ফেব্রুয়ারি পর্যন্ত তারা সুশৃঙ্খল অস্ত্র হয়ে পানির নিচেই বসে থাকবে। ম্যাজিক ম্যান ইউনূস সরকার রাষ্ট্র পরিচালনার কৌশল এখন হয়তো ক্রিমিনোলজি থেকে সরে গিয়ে হাইড্রোলজি বা জলবিদ্যার দিকে ঝুঁকেছে। প্রশ্ন হলো, 17 মাস পরে এসে যদি তিনি নিশ্চিত হন, তাহলে কেন সেগুলো পানির নিচ থেকে উদ্ধার করা হলো না? স্বরাষ্ট্র উপদেষ্টা যখন জ্যোতিষীর মতো বানিয়ে দিচ্ছেন, তখন উল্টো গোয়েন্দা রিপোর্টগুলো বলছে নির্বাচনের আগে এসএমজির মতো এমন প্রাণঘাতী অস্ত্রসহ রাইফেল, মার্টার শেল, পিস্তল, গুলি ও ভয়ঙ্কর বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে সীমান্ত পথে দেশে আসছে, যার বেশিরভাগই চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে। আশঙ্কার কথা হলো, স্বরাষ্ট্র উপদেষ্টার এই জলজ তত্ত্ব আর রহস্যময় গ্যারান্টি বাংলাদেশকে কোন অনিশ্চয়তায় ব্ল্যাক হোলে দাঁড় করিয়ে দিচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট এবং তারপর দেশের 450-রও বেশি থানা, 17টি কারাগার এবং গণভবন ও সংসদ ভবনে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সুরক্ষিত ভল্ট ভেঙে অস্ত্র ও গুলি এবং সামরিক সরঞ্জাম লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় মোট 5,756টি অস্ত্র লুট হয়েছে, যার মধ্যে উদ্ধার করা হয়েছে 4,413টি। এখনো ধরাছোঁয়ার বাইরে আছে 1,343টি অস্ত্র। এই 1,343টি নিখোঁজ অস্ত্রের মধ্যে সাধারণ পিস্তলই শুধু নেই, আছে এসএমজি বা সাবমেশিন গান, এলএমজি বা লাইট মেশিন গান, স্নাইপার রাইফেল এবং চাইনিজ রাইফেলের মতো মারণাস্ত্র। আবার মোট লুট হওয়া গুলির সংখ্যা ছিল 6,52,082 রাউন্ড, যার মধ্যে 3,94,334 রাউন্ড উদ্ধার করা হয়েছে। ভাবুন তো, 2.5 লাখেরও বেশি গুলি এখনো দুর্বৃত্তদের হাতে। এটা কি কোনো সাধারণ চুরির ঘটনা? এটি একটি অঘোষিত যুদ্ধের রসদ, যা দেশের যে কোনো প্রান্তে মজুদ আছে। লুট হওয়া সব অস্ত্র উদ্ধারে এর মধ্যে 2 দফায় আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এলএমজি উদ্ধারে 5 লাখ টাকা, এসএমজির জন্য 1.5 লাখ টাকা, চাইনিজ রাইফেলের জন্য 1 লাখ, পিস্তল ও শটগান উদ্ধারে 50,000 এবং প্রতি রাউন্ড গুলির জন্য 500 টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই আইন শৃঙ্খলা বাহিনী সহ নানা মহল থেকে এসব অস্ত্র নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হচ্ছে। বিশেষ করে এসএসএফ এর 32টি অত্যাধুনিক অস্ত্র, স্নাইপার রাইফেল, অ্যান্টি ড্রোন গান এবং অ্যান্টি ড্রোন সিস্টেম এখনো উদ্ধার করা যায়নি। স্নাইপার রাইফেল দিয়ে কি হতে পারে তা বলাই বাহুল্য। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা 17 মাস পরে এসে বলছেন এগুলো নাকি খালে বিলে আছে। 18 জানুয়ারি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 41তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান ছিল বেশ জমকালো। নবীন কর্মকর্তাদের পেশাদারিত্বের ছবকদার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে থিওরি দিলেন, তা আধুনিক অপরাধ বিজ্ঞানের ইতিহাসে একটি কমেডি ক্লাসিক হয়ে থাকতে পারে। তিনি দাবি করেছেন, 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া বিভিন্ন অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না, কারণ লুটকারীরা সেগুলো সম্ভবত খাল, বিল, নদীতে ফেলে দিয়েছে। এই বক্তব্য শোনার পর মনে হতেই পারে তিনি জানলেন কিভাবে। অপরাধীরা কি অস্ত্র লুট করার পর উপদেষ্টাকে ফোন করে বলেছিল, স্যার আমরা অস্ত্রগুলো ফেলে দিলাম, আপনি চিন্তা করবেন না? নাকি উপদেষ্টা মহোদয় কোনো অলৌকিক গোয়েন্দা মাছের কাছ থেকে খবর পেয়েছেন? আরেকটি প্রশ্ন হলো, যদি তিনি জেনেই থাকেন যে অস্ত্রগুলো পানির নিচে শ্যাওলা পরিষ্কার করছে, তবে গত 17 মাসে সেই খাল বিলগুলোতে বড় কোনো ড্রেজিং বা
উদ্ধার অভিযান চালানো হলো না কেন? বাংলাদেশের মতো দেশে যেখানে শীতকালে অনেক নদী খালের পানি হাঁটু অব্দি নেমে আসে, সেখানে গত 2 শীত মৌসুমেও কেন সেই অস্ত্রগুলো প্রাকৃতিকভাবেই দৃশ্যমান হলো না? সেটি একটি বিশাল রহস্য। সম্ভবত এই অস্ত্রগুলো জুলাই সনদের ভক্ত হয়ে আত্মগোপনে চলে গেছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের তথ্যের জন্য 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। 5 লাখ টাকা পেয়েও কেউ তথ্য দিচ্ছেই না বা কেন? কারণ মানুষ হয়তো 5 লাখ টাকার চেয়ে নিজের জীবনের নিরাপত্তা এবং অস্ত্রধারীদের ভয়ে বেশি শঙ্কিত। অথবা হতে পারে অস্ত্রগুলো আসলে কোনো শক্তিশালী রাজনৈতিক ছত্রছায়া আছে যাদের কাছে 5 লাখ টাকা নস্যি। দর্শক, লুঠা অস্ত্রের মধ্যে এখনো 25% উদ্ধার করতে পারেনি অতি কথনে সিদ্ধহস্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ও তার বাহিনীগুলো। এই বিশাল অস্ত্রের ভান্ডার যদি সত্যি খালে বিলে মাছের তদারকিতে থাকতো, তবে বাংলাদেশের মৎস্যকুল এতদিনে হয়তো একে 47 দিয়ে জলজ বিপ্লব ঘটিয়ে ফেলতো। কিন্তু মূল প্রশ্ন হলো, বিগত 17 মাসে এই 1300-এর বেশি মারণাস্ত্র আর 3 লক্ষাধিক গুলি কোথায় গেল? এই অস্ত্রগুলো এখন কার বালিশের নিচে? দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা গায়েবী এক নিশ্চয়তা দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশের লুট হওয়া এই অস্ত্রগুলো নির্বাচনকালে কেউ ব্যবহার করতে পারবে না। এটি এই বছরের সবচেয়ে বড় কৌতুক হতে পারে। যার হাতে অবৈধ স্নাইপার রাইফেল বা এসএমজি আছে, তাকে কি অনুরোধ করে থামানো যাবে, নাকি নির্বাচনের দিন অস্ত্রগুলো আপনা আপনি অকেজো হয়ে যাবে? এই নিশ্চয়তা দেওয়ার অর্থ দুটি হতে পারে। এক, তিনি জানেন অস্ত্রগুলো কার কাছে আছে এবং তাদের সাথে সরকারের কোনো তলে তলে সমঝোতা হয়েছে। অথবা তিনি স্রেফ রাজনৈতিক বাগাড়ম্বর করছেন জনমনে তৈরি হওয়া আতঙ্ক দূর করতে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন প্রতিদিন কিছু না কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু তা জনগণের প্রত্যাশা অনুযায়ী নয়। তিনি আরো বলেছেন সীমান্ত দিয়ে আসা অস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো গত 17 মাসে যা উদ্ধার হলো না তা কি আগামী 17 দিনে জাদুকরী উপায় হবে? আবার গোয়েন্দা রিপোর্টগুলো বলছে নির্বাচনকে ঘিরে সীমান্ত দিয়ে একের পর এক ভারী অস্ত্র আসছে। নির্বাচনের আগে এসএমজির মতো এমন প্রাণঘাতী অস্ত্রসহ রাইফেল, মার্টার শেল, পিস্তল, গুলি ও ভয়ঙ্কর বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে সীমান্ত পথে দেশে আসছে। বিজিবির হিসাব অনুযায়ী চলতি বছরের প্রথম 9 মাসে পাচারের সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মোট 1225টি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়। তবে সীমান্তে জব্দ হওয়া অস্ত্রের কয়েক গুণ বেশি অস্ত্র দেশের অভ্যন্তরে ঢুকে পড়ে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্রের মতোই আরেক আতঙ্ক হলো জেল পলাতক জঙ্গিরা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সহ 79 জন লিস্টেড জঙ্গি গত 17 মাস ধরে সরকারের নাগালের বাইরে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে জঙ্গি দেখেন না। তিনি দাবি করেছেন যে দেশে এখন জঙ্গিবাদ নাই বললেই চলে। তার মতে যা আছে তা হলো ফ্যাসিস্ট জঙ্গি, যারা বিদেশে আশ্রয় নিয়েছে। এখানে তিনি সরাসরি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ইঙ্গিত করেছেন। অথচ এই বক্তব্যের মাত্র কয়েক সপ্তাহ আগে 26শে ডিসেম্বর 2025 তারিখে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মুল কুরা আন্তর্জাতিক মাদ্রাসায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে পাওয়া গিয়েছিল 250 কেজি বোমা তৈরির সরঞ্জাম। শরীয়তপুরেও ঘটেছে বোমা বিস্ফোরণ। যদি দেশের জঙ্গি নাই থাকে, তবে মাদ্রাসার ছাদে 250 কেজি বারুদ নিয়ে আল আমিনরা কিসের উৎসব করছিল? উপদেষ্টা আওয়ামী লীগকে ইঙ্গিত করে ফ্যাসিস্ট জঙ্গি শব্দটি ব্যবহার করেছেন এবং বলেছেন তারা বিদেশে আছে। তাহলে জেল পলাতক দুর্ধর্ষ জঙ্গিরা এখন কোথায়? তারা কি সবাই বিদেশে বসে ফ্যাসিজমের বই লিখছে, নাকি দেশের ভিতরেই লুট হওয়া অস্ত্রগুলো দিয়ে কোনো বিশাল ব্লুপ্রিন্ট তৈরি করছে? দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার খালবিল তত্ত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অমূল্য হিউমার হিসেবে টিকে থাকবে। তিনি হয়তো মনে করছেন অস্ত্রগুলো পানির নিচে শ্যাওলার সাথে সন্ধি করে নিরামিষি হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো নিখোঁজ 1335টি মারণাস্ত্র আর 3 লক্ষ গুলি কোনো সাধারণ মানুষের হাতে নেই। এগুলো হয়তো এমন কোনো শক্তির হাতে মজুদ আছে যারা হয়তো মোক্ষম সময়ের অপেক্ষায় আছে। এখনো পর্যন্ত চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলাকারী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের
টিকিটিও ছুঁতে পারেনি সরকার। বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের প্রভাব হতে পারে ভয়াবহ। ভোটাররা যখন জানবেন যে উপদেষ্টার কাছে অস্ত্রের হদিস নেই অথচ তিনি গ্যারান্টি দিচ্ছেন, তখন ভোট কেন্দ্রে যাওয়ার চেয়ে ঘরে বসে খালবিলের গল্প শোনাকেই বেশি নিরাপদ মনে করবেন। উপদেষ্টা মহোদয়ের বক্তব্য শুনে মনে হতে পারে তিনি হয়তো আশা করছেন নির্বাচনের দিন অস্ত্রধারীরা ব্যালট বাক্সের বদলে পদ্মফুল বা শাপলা হাতে দাঁড়িয়ে থাকবে। কিন্তু যদি ব্যালট বাক্সের বদলে বুলেট কথা বলতে শুরু করে, তবে এই নতুন বাংলাদেশের